আসসালামু আলাইকুম। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের এমন 8টি গুরুত্বপূর্ণ রুল শিখব, যার প্রত্যেকটি রুলসের ক্ষেত্রেই ভার্বের ভি টু বসে, দ্যাট মিন্স পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এই 8টি রুলস কিভাবে একসাথে এক টেকনিকে মনে রাখা যায় সেই সংক্রান্ত আলোচনায় থাকছে আজকের ক্লাসের এই পর্বে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। ভার্ব টু কোথায় কোথায় বসে। নাম্বার 1 রুলস, বাক্যে অতীত নির্দেশক শব্দ যদি থাকে কোনো চিন্তা নাই, সরাসরি ভার্বের কি বসাবো আমরা, ভি টু, দ্যাট মিন্স পাস্ট ইনডিফিনিট টেন্স বসাবো। অতীত নির্দেশক শব্দগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এখানে ওয়ান্স, ওয়ান ডে, লাস্ট, অ্যাগো, ইয়েস্টারডে, প্রিভিয়াস, ফর্মারলি, আর্লিয়ার, ইন দ্য পাস্ট, ইন দোজ ডেজ, ইয়ার, অর্থাৎ এমন একটা সাল যা অতীতকে নির্দেশ করে, অতীতের সাল। তাহলে এই সকল ক্ষেত্রে কি হবে, ভার্বের ভি টু বসে। একটা বাক্য দেখো এখানে, আই ড্যাশ গো টু স্কুল ইয়েস্টারডে। দেখো যে ইয়েস্টারডে অতীত নির্দেশ শব্দ না, যেহেতু ইয়েস্টারডে একটা অতীত নির্দেশ শব্দ, তাহলে আর কোনো চিন্তা নেই, সরাসরি আমরা ব্ল্যাঙ্কে কি করব, ওই ভার্বের ভি টু বসাবো, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট ফর্ম বসাবো। যেমন এখানে গো এর পাস্ট ফর্ম কি, ওয়েন্ট, এই কারণে এখানে কি হবে আনসার, ওয়েন্ট। এরপরে 2 নম্বর রুলস, ইফ যুক্ত কোনো সেন্টেন্স যদি আনরিয়াল, দ্যাট মিন্স অবাস্তব বা অকল্পিত কিছু বোঝায়, সেই ক্ষেত্রেও ভার্বের ভি টু ফর্ম বসাতে হবে। এখন কথা হলো, ইফ যুক্ত যে সেন্টেন্সটা আমাদের জন্য দেয়া থাকবে তার যদি মিনিং বা অর্থই আমরা না বুঝি, তাহলে কিভাবে বুঝবো যে এই বাক্যটি অবাস্তব বা আনরিয়াল। অর্থাৎ আমরা দেখব ইফ যুক্ত যে সেন্টেন্সটা দেওয়া আছে তার কমার পরে একটা অংশ থাকবে, এই অংশের মধ্যে আমরা স্ট্রাকচার হিসেবে দেখব সাবজেক্ট এবং তারপরে উড বা কুড বা মাইটের মধ্যে যে কোনো একটা, আর তারপরে ভার্ব ওয়ান আছে কিনা বা বেস ফর্ম আছে কিনা। দেখো তো এই যে ইফযুক্ত সেন্টেন্সটা আমার দেওয়া আছে, এরপরে দেখো কমার পরে অংশটা দেখো, এই যে সাবজেক্ট আছে, তারপরে উড কুড মাইটের মধ্যে যে কোনো একজন আছে, এবং তারপরে আমি বলছি ভার্ব ওয়ান, এই যে ভার্ব ওয়ান আছে। যেহেতু আমার ইফযুক্ত সেন্টেন্সের পরের অংশটা তা এই স্ট্রাকচারটাকে ফলো করে, অর্থাৎ সাবজেক্টের পরে উড বা কুড বা মাইটের মধ্যে যে কোনো একটা, তারপরে কি ভার্ব ওয়ান, তাহলে বুঝে নিতে হবে যে এই বাক্যটা হলো ইফযুক্ত একটা আনরিয়াল সেন্টেন্স। তো যেহেতু এটা ইফযুক্ত আনরিয়াল সেন্টেন্স, তাহলে চোখ বন্ধ করে এখন কি বলতে পারবি আমরা, যে এখানে ভার্বের ভি টু ফর্ম বসবে। তাহলে স্টাডি আছে, তাহলে এর ভি টু ফর্ম কি সেটা আমরা এখানে লিখে দেবো। ওকে, তাহলে স্টাডি এর ভি টু ফর্ম আমি লিখলাম এবং আমাদের এই রুলসটা কিন্তু কমপ্লিট। এখানে একটা কথা বলি, এই ইফযুক্ত আনরিয়াল সেন্টেন্সের ক্ষেত্রে কখনো কখনো এই মূল ভার্বের জায়গায় টু বি থাকতে পারে। তো যখন মূল ভার্বের জায়গায় টু বি থাকবে, তখন মুখস্থবিদ্যা মনে রাখতে হবে যে এই টু বি এর জায়গায় সবসময় ওয়ার হবে। আমি এখানে নোট করে লিখে দিচ্ছি, তোমরা জাস্ট মনে রাখবা যে এক্ষেত্রে টু বি ভার্ব হলে ওয়ার হবে। যেমন দেখো পরের বাক্যটা, ইফ আই টু বি এ বার্ড আই উড ফ্লাই। যদিও বা দেখো এই যে এটা যে আনরিয়াল সেন্টেন্স, তার কিন্তু স্ট্রাকচার এখানে মিলছে। দেখো সাবজেক্টের পরে উড বা কুড বা মাইটের মধ্যে একটা, এবং তারপরে কি ভার্ব ওয়ান। তার মানে এই যুক্ত সেন্টেন্সটাও এই কারণে বা এই অংশটার কারণে এটা কি বোঝা যাচ্ছে যে এটা একটা অবাস্তব বা অকল্পিত সেন্টেন্স। এবং এক্ষেত্রে টু বি আছে, এর আগে কিন্তু ভার্ব ছিল, ভার্ব থাকলে আমরা কি বলছিলাম, ভি টু হবে, কিন্তু এখন তো ভার্ব নাই, টু বি আছে, তো টু বি হলে কি হবে, জাস্ট ওয়ার হবে। তার মানে এই ক্ষেত্রে আমরা ওয়ার লিখবো। ওকে, এরপর 3 নম্বর রুলসে দেখো, কোনো বাক্যের মধ্যে যদি আই উইশ অথবা আই ফ্যান্সি বা আই ডিজিয়ার থাকে, তাহলে সব সময় ওই ভার্বে ভি টু ফর্ম বসাতে হবে। এখন একটা বাক্য দেখো, আই উইশ আই ড্যাশ সিং এ সং। দেখো এই বাক্যটার মধ্যে যে আই উইশ আছে, তা যেহেতু আই উইশ আছে, তাহলে চোখ বন্ধ করে কি ভার্বের ভি টু ফর্ম বসাবো। তাহলে সিং এর ভি টু ফর্ম কি, স্যাং। আমি এটা বসাইলাম এবং আমার উত্তর কিন্তু শেষ। এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে, আই উইশ বা আই ফ্যান্সি বা আই ডিজিয়ার যুক্ত বাক্যের মধ্যে যদি টু বি থাকে, অর্থাৎ মূল ভার্ব না থাকে, যদি কি থাকে, টু বি থাকে, তাহলে সেক্ষেত্রে সবসময় এই টু বি এর পরিবর্তে ওয়ার হবে। যদিও বা টু বি বলতে বোঝানো হয় অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তোমরা জানো, কিন্তু এখানে সব সময়ের জন্য ওয়ারই হবে, এই কথাটা মনে রাখবা। যেমন একটা পরের এক্সাম্পল দেখো, যে আই উইশ আই ড্যাশ টু বি এ কিং। তাহলে এই বাক্যের মধ্যে আই উইশও আছে এবং টু বিও আছে। তাহলে আমি কি বললাম যে টু বি এর পরিবর্তে সবসময়ের জন্য কি হবে, ওয়ার, এই কারণে এখানেও হবে ওয়ার। এরপরে আসি 4 নম্বর রুলস। 4 নম্বর রুলস হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এবং এরপরে দেখো সাবজেক্ট। তার মানে যদি আমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট পাই, তাহলে ভার্বের ভি টু ফর্ম বসবে বা পাস্ট ফর্ম বসবে। তবে এদের পরে সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ হয়, দ্যাট মিন্স টু প্লাস ভার্ব ওয়ান হয়। তার মানে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি আমরা সাবজেক্ট পাই, তাহলে সেখানে ভি টু বসাবো। আর যদি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না পাই, তাহলে সরাসরি সেখানে ওই মূল ভার্বের আগে টু যোগ করে ভার্বটাকে লিখতে হবে। এখন দেখো আমরা এক্সাম্পল আসি, ইট ইজ টাইম
ইট ইজ হাই টাইম, তারপরে এখানে গেছি উই, তার মানে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে। তা যেহেতু ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে, তাহলে চোখ বন্ধ করে আমরা কি করব, ভি2 বসাবো। তাহলে স্টার্ট এর ভি2 ফর্ম আমরা এখানে বসাবো। এই যে আমি বসাইলাম, আমার কিন্তু উত্তর শেষ। এটা এর পরের বাক্য দেখো, ইট ইজ টাইম, এবং এখানে ইট ইজ টাইমের পরে দেখো কোনো সাবজেক্ট নাই, সরাসরি শূন্যস্থান। এই ক্ষেত্রে কি হবে, ইনফিনিটিভ হবে, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। তার মানে আমি এখানে টু লিখবো এবং ভার্বের বেস ফর্ম এখানে গো, গো তো দেওয়াই আছে বেস ফর্ম হিসেবে, এবং এটাই আমার কি উত্তর। এবারে আমরা আসি 5 নম্বর রুলসে, আমি এটা একটু মিশাই দিই। এবারে আসি 5 নম্বর রুলসে, হার্ডলি অথবা স্ক্যার্সলি হ্যাড প্লাস ভি3 প্লাস হোয়েন থাকলে চোখ বন্ধ করে আমরা কি বসাবো, ভি2 বসাবো। এখন দেখো একটা উদাহরণ দেখো, এই যে হার্ডলি স্ক্যার্সলির মধ্যে দেখো হার্ডলি আছে, হ্যাড আছে, তারপরে ভি3, এই যে রিস্ট, এই যে রিস্ট এটা কিন্তু ভি3তে আছে। এরপরে দেখো হোয়েন, এই যে হোয়েন আছে। তাহলে এখন আমি কি বলছি, যে পরে আমরা কি বসাবো, চোখ বন্ধ করে ভার্বের ভি2 ফর্ম বসাবো। তাহলে এখানে স্টার্টের ভি2 ফর্ম কি, স্টার্টের ভি2 ফর্ম আমরা বসাইলেই কিন্তু আমার এটা কিন্তু শেষ। ওকে, তার মানে আমাদেরকে জাস্ট এই স্ট্রাকচারটা মনে রাখা লাগবে যে হার্ডলি অথবা স্ক্যার্সলি হ্যাড প্লাস ভি3 প্লাস হোয়েন, এটা পাইলেই আমরা পরে যে ফাঁকা থাকবে আমাদের জন্য, সেখানে ভার্বে সবসময়ের জন্য কি হবে, ভি2 ফর্ম হবে। এবারে আমরা আসি পরের রুলসে, 6 নম্বর রুলসে। এই রুলসটাও মূলত 5 নম্বর রুলসের মতোই, মানে একেবারে হুবহু একই, একটু খালি পার্থক্য আমি একটু দেখাই। এখানে দেখো নো সুনার হ্যাড ভি3 দেন তারপরে ভার্বের কি ভি2। এখানে দেখো আমার এই যে এর আগে নো সুনার হ্যাড ভি3, এই যে হার্ডলি স্ক্যার্সলি হ্যাড ভি3 সবই কিন্তু একই, জাস্ট এই জায়গায় হোয়েন আছে আর এই জায়গায় কিন্তু হোয়েন নেই, এই জায়গায় কি দেন। এটা মনে রাখতে হবে তোমাদেরকে যে হার্ডলি স্ক্যার্সলির ক্ষেত্রে হোয়েন থাকবে, আর নো সুনার হ্যাডের ক্ষেত্রে কি থাকবে, দেন থাকবে, এবং সেই ক্ষেত্রে আমাদের কি হবে, ভার্ব টু হবে। এখন দেখো এক্সাম্পল, নো সুনার হ্যাড, এই যে হি ফিনিশড, তার মানে এই যে এটা কিন্তু ভি3তে আছে, হ্যাঁ এটা এটা আমার কিন্তু ভি3তে আছে, এবং তারপরে যে দেন, দেনও আছে। তাহলে আমরা এখন কি করব, ভার্বের ভি2 বসাবো। তাহলে এখানে যে হি লিভ, তাহলে এই লিভের ভি2 ফর্ম কি, সেটা হলো লেফট, তার মানে এখানে আমার লেফট হবে। ওকে, এবারে 7 নম্বর রুলস দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকলে সরাসরি কি ভি2। তার মানে কোনো সেন্টেন্সে যদি আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর মধ্যে যে কোনো একজনকে পাই, এবং এর পূর্বে যদি টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে সরাসরি শূন্যস্থানে কি হবে, ভি2 বসবে। এবং আরেকটা ব্যাপার এখানে, সেটা হলো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পরে যদি আবার পাস্ট পারফেক্ট থাকে, সেক্ষেত্রেও কি হবে, পূর্বে ভি2 হবে। এখানে এক্সাম্পল দেখো, হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ নো এভরিথিং। এই বাক্যে খেয়াল করে দেখো তো, এই যে অ্যাজ ইফ আছে, এবং অ্যাজ ইফের আগে আমরা দেখি কি আছে, এই যে অ্যাজ ইফের আগে দেখো এখানে হি টক্স, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তোমরা জানো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং তারপরে মূল ভার্বের সঙ্গে এস বা এস থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তাহলে নিঃসন্দেহে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। যেহেতু অ্যাজ ইফের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে এখন আমরা কি এখানে কি বসাবো, ভার্বের ভি2। তো এখানে নো এর ভি2 কি, নিউ, আমি এখানে ভি2 দিলাম, এবং এটাই আমার অ্যান্সার। এর পরের বাক্য, হি ড্যাশ টক অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। এখানে দেখো এই যে অ্যাজ ইফের পরে স্ট্রাকচারটা দেখো খেয়াল করে, এটা কিন্তু কি পাস্ট পারফেক্টে আছে। কিভাবে, এই যে সাবজেক্টের পরে হ্যাড আছে এবং ভি3 আছে ভার্বের। তো ভার্বের যদি ভি3-র পূর্বে হ্যাড থাকে বা হ্যাডের পরে ভার্বের ভি3 থাকে, তোমরা জানো সেটা পাস্ট পারফেক্ট। তো যেহেতু এখানে অ্যাজ ইভের পরে বা অ্যাজ দো এর পরে পাস্ট পারফেক্ট আছে, তাহলে আমরা নিঃসন্দেহে পূর্বে আবার কি ভি2 বসাবো। তো এখানে টক আছে, টকের ভি2 ফর্ম কি, টক, হ্যাঁ এখানে এ এল আছে, ইডি। ওকে, এটার আমার আনসার শেষ। এবারে আসে 8 নম্বর রুলসে। 8 নম্বর রুলস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট প্লাস সিন্স থাকলে কি ভি2। তার মানে কোনো সেন্টেন্সে যদি আমরা সিন্স পাই এবং সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখি অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখি, তাহলে কোনো কথা নাই, সরাসরি শূন্যস্থানে ভার্বের কি ভি2 ফর্ম বসবে। এখানে দেখো আমরা এক্সাম্পলে দেখি, আই লিভ হেয়ার সিন্স হি ড্যাশ দিয়ে কাম। এখানে দেখো এই যে সিন্সের পূর্বের বাক্যটা কি, সিন্সের পূর্বে আই লিভ হেয়ার, তা আই লিভ হেয়ার এটা প্রেজেন্ট ইনডিফিনিট না। তো যেহেতু সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে নিঃসন্দেহে এখানে কি হবে, ভার্বের ভি2 হবে। তাহলে কামের ভি2 কি, তোমরা জানো, কেম, এবং আমার এটা আনসার কি, কেম। এবারে দেখো পরের একটা এক্সাম্পল, আই হ্যাভ লিভড হেয়ার সিন্স হি ড্যাশ কাম। তো এই বাক্যে দেখো সিন্সের পূর্বে কি আছে, আই হ্যাভ লিভড হেয়ার, তার মানে এই হ্যাভ এবং এটা কি ভি3 ফর্ম। তো যখন হ্যাভ আর ভি3 ফর্ম থাকে, তোমরা জানো এটা প্রেজেন্ট কি পারফেক্ট। তো যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট আছে সিন্সের পূর্বে, তাহলে এখানেও কি হবে, ভি2 ফর্ম হবে। তাহলে কামের ভি2 ফর্ম কি, তোমরা জানো যে কেম। তো আমাদের কিন্তু এই যে 8টা রুলস হয়ে গেল। তোমরা ব্যাপারটা দেখলা যে মাত্র এই এক টেকনিকে কিভাবে এখানকার 8টা রুলসকে আমরা কভার করলাম।
অর্থাৎ যদি আমরা এটা জানতে পারি যে কোথায় কোথায় ভার্ব টু বসে, তাহলেই আমাদের রাইট ফর্ম অফ ভার্বের কি গুরুত্বপূর্ণ 8টা রুলস কমপ্লিট হয়ে যাবে। তো এক টেকনিকে এটা তোমরা এইভাবে প্র্যাকটিস করবা এবং পরবর্তীতে আমরা এইরকম একইভাবে আবার টেকনিকে কীভাবে একাধিক রুলস প্র্যাকটিস করা যায় রাইট ফর্ম অফ ভার্বের সেই ক্লাসগুলো আমি নিয়ে আসবো। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।